This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চাকরিজীবীদের বিক্ষোভে উত্তপ্ত ধর্মতলা, রানীর রাসমণি রোডে চলছে অবস্থান। ওয়াই চ্যানেলে ধর্ণা চালিয়ে যেতে অনড় 2016 এসএলএসটি শিক্ষক শিক্ষিকারা। 2016 প্যানেল বাতিলের নির্দেশ হাইকোর্টের, আর সেই নির্দেশের ওপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 7 জানুয়ারি শীর্ষ আদালতে ফের শুনানি রয়েছে। ওই দিন পর্যন্ত অবস্থান চালিয়ে যেতে চান শিক্ষক শিক্ষিকারা। সেই অনুমতি চেয়ে আজ শনিবার লালবাজারে যাবে শিক্ষকদের একটি প্রতিনিধি দল। আরও বিস্তারিত জানতে সরাসরি চলে যাব, কথা বলবো আমাদের সহকর্মী সুপ্রিয় রয়েছেন একদম ঘটনাস্থল থেকে। সুপ্রিয়, এই মুহূর্তে যারা ধর্নায় বসে রয়েছেন, যারা অবস্থান বিক্ষোভ করছেন, তাদের কি বক্তব্য, তারা আজকে কি কর্মসূচি নিচ্ছেন? UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা এসএলএসটির যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, তারা গতকাল রাতভর রানী রাসমণি রোডে তারা তাদের ধর্ণা অবস্থান চালিয়েছেন এবং অবশেষে আমরা যেটা দেখেছি যে পুলিশের তরফ থেকে বারবার তাদেরকে অনুরোধ করা হয় যে তাদের এই ধর্ণা অবস্থান করার কোনো অনুমতি নেই এবং শহরের একেবারে প্রাণকেন্দ্র এই ধর্ণা অবস্থানের জেরে অচল অবস্থার পরিস্থিতি তৈরি হচ্ছে এবং পুলিশের এই বারংবার অনুরোধের পরে ইতিমধ্যেই কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে গতকাল রাতেই এই যে যারা আন্দোলনকারীরা রয়েছেন, বিশেষ করে এসএলএসটি যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, তারা রানী রাসমণি রোড থেকে সরে এই মুহূর্তে আমরা যে জায়গায় রয়েছি এটা হচ্ছে ওয়াই চ্যানেল, এখানেই কিন্তু তারা তাদের ধর্ণা অবস্থান চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ রাতভর যে ধর্ণা অবস্থান, সেই ধর্ণা অবস্থান এখনও চলছে এবং এখনও পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে আজ সকাল 11টার কিছু সময় পরে এই এখানে যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের একটি প্রতিনিধি দল তারা লালবাজারে যাবে। সেখানে গিয়ে তারা বৈধভাবে যাতে ধর্ণা অবস্থান চালিয়ে যেতে পারে সেই অনুমতি চাইবে, কারণ এখনও পর্যন্ত তাদের এই ধর্ণা অবস্থান চালিয়ে যাওয়ার কোনো অনুমতি নেই। সেক্ষেত্রে আগামী 7ই জানুয়ারি যেহেতু যে সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে 7 তারিখে, সেই দিন পর্যন্ত তারা যাতে তাদের ধর্ণা অবস্থান চালিয়ে যেতে পারে। একটু কথা বলি, আজকে আপনাদের কি কর্মসূচি রয়েছে? গতকাল রাতভর আপনারা ধর্ণা অবস্থান চালাচ্ছেন, ওয়াই চ্যানেল এই মুহূর্তে রয়েছেন, রানী রাসমণি রোডে ছিলেন, আজ কি কর্মসূচি রয়েছে? গতকাল আপনারা দেখতেই পাচ্ছেন সারা রাত আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ এই খোলা আকাশের নিচে আমরা এখানে কাটিয়েছি। আজকে আমরা পুলিশের কাছে যথারীতি সকালে আমরা মেল করেছি, যে আবেদন জানিয়েছি যে আমরা সুপ্রিম কোর্টের 7 তারিখ হিয়ারিং না হওয়া পর্যন্ত আমরা এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাব। যথারীতি আমাদের লালবাজারে আজকে যাওয়া হবে এবং সেখানে পুলিশের সাথে কথা বলতে যাওয়া হবে, তারা আমাদেরকে ইনফর্ম করেছে। আপনারা যে মেল পাঠিয়েছেন সেই মেলের কি কোনো উত্তর এখনো এসেছে? হ্যাঁ, ওনারা এসেছেন, আমাদের সাথে কথা বলতে এসেছিলেন এবং যথারীতি বলেছেন আপনারা 5 জন প্রতিনিধি চলুন, আমরা কথা বলবো। সেটা কখন যাবেন? সেটা আমরা 11টার দিকে যাওয়ার ঠিক সিদ্ধান্ত নিয়েছি। মানে গিয়ে আপনারা কি 7 তারিখ পর্যন্ত এই ওয়াই চ্যানেলে থাকতে চাইছেন না রানী রাসমণি? আমাদের দাবি হচ্ছে এখানেই আমাদের ওয়াই চ্যানেলে দিলেও আমার কোনো অসুবিধা নেই, যে আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা। সুপ্রিয়, একটা জিনিস তার থেকে একটু জানতে চাও কাইন্ডলি, যে এই প্রবল ঠান্ডায় তারা রাতগুলো কি একেবারে খোলা আকাশের নিচেই কাটাবেন 7ই জানুয়ারি পর্যন্ত? তারা কি এই বিষয়ে অনড়? সরকারের কাছে আমাদের একই দাবি, আর গোটা এই চাকরি প্রার্থীদের নিয়ে আমাদের ত্রিমুখী আমাদের দাবি। একটা বিষয় আপনার কাছে জানতে চাই, আপনারা এই যে একেবারে খোলা আকাশের নিচে শীতকাল, যদি অনুমতি দেয় পুলিশ, সেক্ষেত্রে কি একেবারে খোলা আকাশের নিচে এভাবেই কি আগামী 7 তারিখ পর্যন্ত থাকবেন, নাকি সেক্ষেত্রে আপনারা নিজেদের মতন করে কোনো বন্দোবস্ত করবেন? দেখুন, মানসিকভাবে আমরা প্রস্তুতি নিয়েই ফেলেছি যে চাকরি হয়তো আমরা এখনও করছি, মানে 6 বছর আমরা কিন্তু চাকরি করছি, কিন্তু কলকাতা হাইকোর্টের যেদিন আমাদের প্যানেলটা ক্যান্সেল হয়েছিল সেই দিন আমাদের জীবনের অর্ধেকটা আমরা মৃত হয়ে গেছি। এখন সুপ্রিম কোর্টের কাছে আমাদের বিচার চলছে এবং সুপ্রিম কোর্টে সেখানে আমাদের বিরোধী লয়ার তিনি বলছেন যে আমরা নাকি সবটাই ফ্রড। এই কথা শুনে আমরা সকলেই ইতিমধ্যেই তো আপনার কাছে একটু জানতে চাই, আপনার কাছে ইতিমধ্যেই কিন্তু যারা অযোগ্য সেটা তো আলাদা করা হয়েছে, তাহলে গোটা প্যানেল বাতিল, মানে এটাকে কিভাবে দেখছেন? না, গোটা প্যানেল বাতিল এটা অন্যরকমভাবে দেখা হচ্ছে। অ্যাকচুয়ালি যদি হিসাব করা হয় তাহলে আমাদের যদি ক্লাসিফিকেশান করতে হয়, ক্লাসিফিকেশান করলে মাস্টার একটা আলাদা প্যানেল আর গ্রুপ সি গ্রুপ ডি একটা আলাদা প্যানেল, ওটা হচ্ছে নন টিচিং স্টাফ, ওরা আমাদের সঙ্গে নেই। এখানে হাইকোর্টে এদেরকে মিলিয়ে মিশিয়ে একটা একাকার করে যাচ্ছে তাই করে দেওয়া হয়েছে। এখানকার যত কিছু মানে অর্থাৎ সুপ্রিয় বোঝাই যাচ্ছে যে পুলিশি অনুমতি পাক বা না পাক, তারা একটা বিষয় অনড় যে তারা তাদের দাবি দেওয়া আদায় করে নেওয়ার জন্য একেবারে দাঁত কামড়ে এভাবেই অবস্থানটা চালিয়ে যাবেন, অন্তত এমনটাই তারা দাবি করছেন। আপাতত তোমাকে অনেক ধন্যবাদ সুপ্রিয়। নজর রাখবো পরের খবরে। জন্মসূত্রে এপারের সঙ্গে কোনো সম্পর্কই নেই, অথচ ওপারের নাগরিকদের জন্য ভুরি ভুরি বার্থ সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে। সেই জাল বার্থ সার্টিফিকেটের এপিসেন্টার কোথায় জানেন? বারাসাত।
তদন্তের চাঞ্চল্যকর তথ্য এবার পুলিশের হাতে। জাল বার্থ সার্টিফিকেটেই বাংলাদেশিদের পকেটে ঢুকছে দেদার ভারতীয় পাসপোর্ট। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের পরতে পরতে চমক, পেঁয়াজের খোসার মতো খুলছে জালিয়াতির পর্দা। তদন্তে নেমে বিভিন্ন জায়গা থেকে বেশ কিছু ভোটার কার্ড, বার্থ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড উদ্ধার করে পুলিশ। সেগুলো সঠিক কিনা যাচাই করে দেখতে গিয়ে তদন্তকারীরা হতবাক। উদ্ধার হওয়া সব পরিচয়পত্রই নাকি জাল। পাসপোর্টের জন্য আবেদন করলে প্রথমেই লাগে বার্থ সার্টিফিকেট, অথচ সেখানেই ঘুঘুর বাসা। লালবাজার সূত্রে খবর, এখনো পর্যন্ত যত জাল বার্থ সার্টিফিকেট উদ্ধার হয়েছে তার মধ্যে বেশিরভাগই বারাসাতের কদম্বগাছি গ্রাম পঞ্চায়েত, গঙ্গাধরপুর, বসিরহাট এবং বারাসাত মিউনিসিপ্যালিটি থেকে ইস্যু করা। এর মধ্যে কদম্বগাছি গ্রাম পঞ্চায়েত থেকে ইস্যু হওয়া বার্থ সার্টিফিকেটের সংখ্যা সবথেকে বেশি। কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের কাছে ইতিমধ্যেই গোয়েন্দারা জানতে চেয়েছেন তাদের এখান থেকে কিভাবে ইস্যু হলো, যদিও পঞ্চায়েতের ব্যাখ্যা যে তারা কোনোভাবেই জানতেন না। তারা এটুকু জানতে পেরেছেন যে অসংখ্য জাল জন্ম সার্টিফিকেট বেরিয়েছে, কিন্তু কিভাবে বার হয়েছে সেটা পঞ্চায়েতের অজানা। যদিও বিরোধীরা তা মানতে রাজি নন। বিরোধীরা মনে করেন পঞ্চায়েতের নজরে থাকা অবস্থাতেই এই জাল সার্টিফিকেট ইস্যু হয়েছে। আমাদের 9টা মতন প্রথমে এসেছিল, সেখানে যাদের নাম আছে, এমন কিছু নাম আছে যেগুলো আমাদের পঞ্চায়েতের মধ্যেই এত টার্মসের মধ্যে কোনো প্রধানের নেই। আর এগুলো সম্পূর্ণ ভুয়ো, কারণ আমাদের রেজিস্টার মেনটেন করা হয়। আমরা সেগুলো দেখেছি, দেখার পরে আমরা তার পরিপ্রেক্ষিতে তাদেরকে উত্তরও দিয়ে দিয়েছি। এগুলো আমাদের পঞ্চায়েতে এরকম কোনো বার্থ সার্টিফিকেট করাই হয়নি। এগুলো পুরো সম্পূর্ণ ভুয়ো, যারা করছে খুবই অন্যায় করছে। এটা শুধু জাল বার্থ সার্টিফিকেট নয়, বাংলাদেশিদের পাসপোর্ট তৈরির জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ভুয়ো স্কুল সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ডও ব্যবহার করা হয়েছে বলে সূত্রের খবর। সেই সংক্রান্ত বেশ কিছু নথিও বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে ওই সমস্ত উদ্ধার হওয়া বার্থ সার্টিফিকেট কিংবা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে মার্কশিট বা অ্যাডমিট কার্ড সব কিছুই কিন্তু ভুয়ো। অর্থাৎ এই সমস্ত ভুয়ো নথিপত্রগুলোই মূলত ব্যবহার করা হতো ভারতীয় জাল পাসপোর্ট তৈরির আবেদনের ক্ষেত্রে। যে স্কুলের শিক্ষকরাও এতটাই অসৎ হয়ে গেছে, যদি টাকা দিয়ে তারা চাকরি কেনেন তাহলে তারা কি করবে আপনি ভাবতে পারেন। প্রশাসনের উপরের দিকে দুর্নীতি থাকার ফলে এই যে সন্ত্রাসবাদী বলুন আর জঙ্গি বলুন আর নাশকতাকারী বলুন, তাদের কাজ করতে সুবিধা হচ্ছে। এদের কাজ থেকে উৎখাত করতে হলে উপরের দিকে একটু সৎ অফিসারদের বসতে। এইসব নিয়ে শাসক বা বিরোধী দুপক্ষের প্রতিক্রিয়ায় নতুনত্ব কিছু নেই। বিরোধীরা শাসককে নিশানা করে আর শাসক গা থেকে জল ঝাড়ার চেষ্টা করে। সূত্রের খবর, বাংলাদেশি নাগরিকদের নামে বেশ কিছু ব্যাংকের পাসবুকও উদ্ধার হয়েছে তল্লাশিতে। উদ্ধার হওয়া ব্যাংক পাসবুক সঠিক কিনা সে বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়ে সত্যতা জানতে চান তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, সব নথি ভুয়ো বলেই জানানো হয়েছে। পাসপোর্টের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন নিয়ে ইতিমধ্যেই আদালতের ভৎসনার মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে। এখন প্রশ্ন হচ্ছে, স্তরে স্তরে জালিয়াতি রুখতে কি ব্যবস্থা নেবে রাজ্য, নাকি দুদিন পর সবকিছু ধামাচাপা পড়ে যাবে? সুকান্ত ও পিকুর সঙ্গে সুপ্রিয় গুহ ও দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। এই জাল বার্থ সার্টিফিকেটের খবর গতকাল আমরাই প্রথম দেখিয়েছি আপনাদের। এই সংক্রান্ত আরো বিস্তারিত খবর আজ দিনভর দেখুন TV9 বাংলায়। এবার পরের খবরে নজর রাখবো। ঘন ঘন অবস্থান বদল, এবার জিনাতের লেটেস্ট লোকেশন বাঁকুড়ার রানীবাঁধ থানার গোপালপুর গ্রাম। সকাল থেকেই গ্রামে বন দফতরের আধিকারিকরা শুরু হয়েছে রেডিও কলারের সিগন্যাল ট্র্যাকিং। আরও বিস্তারিত জানতে সরাসরি চলে যাব, সহকর্মী হীরক রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। হীরক, এই মুহূর্তে এখনো পর্যন্ত জিনাতের লোকেশন ট্র্যাক করা গিয়েছে এবং এর পাশাপাশি আরেকটা জিনিস জানতে চাইবো, যারা স্থানীয় গ্রামবাসী তারা কতটা আতঙ্কে রয়েছেন? একেবারে দ্বীপ, দেখো ঝাড়গ্রাম পুরুলিয়ার পর এবার বাঁকুড়ায় হাজির হলো জিনাত, অন্তত তেমনটাই মনে করছে বন দপ্তর। গতকাল পুরুলিয়ার মানবাজার ব্লকের ডাঙ্গরডির জঙ্গলে সেখানে জিনাতের অবস্থান ছিল এবং সেখানে সারা দিন ভর কার্যত তাকে ট্র্যাপ করার চেষ্টা চালানো হয়েছে। গোটা জঙ্গল কার্যত জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছিল এবং ভেতরে খাঁচা বসানো হয়েছিল, কিন্তু বন দপ্তরের সমস্ত চেষ্টাকে ব্যর্থ করে জিনাত কিন্তু সেখান থেকে পালিয়ে গেছে। এবং গতকালের রাতভর বন দপ্তরের কর্মীরা তারা বিভিন্ন জঙ্গলে, আশেপাশের জঙ্গলে খোঁজ চালিয়েছেন, কিন্তু সেখানে খোঁজ মেলেনি। বন দপ্তরের যেটা আশঙ্কা যে জিনাত এই ডাঙ্গরডির জঙ্গল থেকে বেরিয়ে পড়ে
সোজা বাঁকুড়ার দিকে রওনা দিয়েছে। এবং যেটা এখনও পর্যন্ত বন দপ্তরের আশঙ্কা যে কুমারী নদীর পাশে থাকা বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের পুড্ডি অঞ্চলের গোপালপুর গ্রাম লাগোয়া যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলের মধ্যেই জিনাত লুকিয়ে রয়েছে, এবং যদি জিনাত সেখানে লুকিয়ে থাকে তাহলে স্বাভাবিকভাবে এলাকায় আতঙ্ক ছড়াবে, তা আর বলার অপেক্ষা রাখে না। গোটা এলাকা কার্যত আতঙ্কে কাটা, কারণ পুরুলিয়া এবং বেলপাহাড়ি অঞ্চল অর্থাৎ ঝাড়গ্রামের যে জায়গায় জিনাতের অবস্থান ছিল সেই জায়গায় যেভাবে স্থানীয় বাসিন্দারা তারা কার্যত আতঙ্কে কাটা হয়েছিলেন, এখানেও সেই একই ঘটনা। কারণ এই এলাকার মানুষ বাঘের সঙ্গে সেভাবে পরিচিত নয়। হাতি একাধিকবার এই এলাকায় ঢুকেছে, বিভিন্ন সময় হাতির তাণ্ডবের সঙ্গে তারা পরিচিত, কিন্তু বাঘ এই প্রথম ঢুকে পড়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই কিন্তু গোটা এলাকায় কার্যত আতঙ্ক তৈরি হয়েছে। বন দপ্তরের আধিকারিকরা তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। ওই জঙ্গলের মধ্যে ঠিক কোথায় জিনাত লুকিয়ে রয়েছে তার যে রেডিও কলার রয়েছে সেই রেডিও কলার লোকেশন ট্র্যাক করার চেষ্টা চালানো হচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত সুনির্দিষ্টভাবে ঠিক কোন জায়গায় এই বাঘিনী লুকিয়ে রয়েছে সেটা স্পষ্ট নয়। গত কয়েকদিন ধরে জঙ্গল মহলে একেবারে প্রথমে ঝাড়গ্রাম, তারপরে পুরুলিয়া, তারপরে একেবারে বাঁকুড়া, অর্থাৎ বলা চলে জঙ্গল মহলের এই 3 জেলায় বন দপ্তরকে কার্যত নাকানি চোবানি খাওয়াচ্ছে জিনাত, এবং বারংবার তাকে একেবারে হাতের কাছে পেয়েও, হাতের নাগালে পেয়েও তাকে কিন্তু ধরতে পারছে না বন দপ্তর। কখনো কখনো জিনাতের যে লোকেশন সেই লোকেশন হারিয়ে যাচ্ছে, যেমন এই মুহূর্তে জিনাতের এক্সাক্ট লোকেশন বন দপ্তরের হাতে নেই। বন দপ্তর কার্যত জঙ্গলে হাতড়ে বেড়াচ্ছে বলা চলে জিনাতের লোকেশন পাওয়ার জন্য। যে লোকেশন ট্র্যাকার রয়েছে সেই ট্র্যাকার নিয়ে ওড়িশার সিমলিপাল টাইগার রিজার্ভের যারা আধিকারিক রয়েছেন তারা যেমন চেষ্টা চালাচ্ছেন, পাশাপাশি এ রাজ্যের যে বন দপ্তর রয়েছে, ঝাড়খণ্ড রাজ্যের যে বন দপ্তরের কর্মীরা রয়েছেন তারা প্রত্যেকে এই মুহূর্তে রয়েছেন। একদিকে যেমন মানবাজারের বিভিন্ন জঙ্গলে জিনাতের তল্লাশি চলছে, তেমনই কিন্তু বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের একেবারে সীমান্ত লাগোয়া যে গোপালপুরের জঙ্গল সেখানেও কিন্তু এই মুহূর্তে কার্যত বলা চলে চিরুনি তল্লাশি চালাচ্ছেন তারা ট্র্যাকার নিয়ে, যাতে এই জিনাতের রেডিও কলারের লোকেশন পাওয়া যায়। কিন্তু এখনো পর্যন্ত সুনির্দিষ্টভাবে কোনখানে জিনাত রয়েছে একেবারে হিরক নজর রাখো পরিস্থিতির উপর। তোমার সঙ্গে আবারও জিনাতের যে লোকেশন, লেটেস্ট জিনাতের কি লোকেশনের পরবর্তীকালে জানতে পারা যায় সে নিয়ে কথা হবে। একটা ভয় ভয় একটা আতঙ্ক। কি জন্য ভয়? বাঘের জন্য। মানে কে বললো বাঘ? গ্রামে ফরেস্টার লোকগুলো এসেছে, স্যারগুলো ওরাই বলছে, ওদের মুখে থেকে শুনছি, আমরা তো নিজে চোখে দেখিনি। হ্যাঁ, মেশিন দিয়ে টেস্ট করছে। ওরা বলছিল আমার এই 1 কিলোমিটার এরিয়ার মধ্যে আছে। ভয় তো অটোমেটিক কাজ করবে, সবারই ভয়, এখন বাড়ির থেকে বেরোতে দিচ্ছে না। আর এই জিনাত আতঙ্কের মাঝেই হাতির আতঙ্কে ঘুম ছুটেছে বাঁকুড়ার মানুষের। দলমা থেকে খাবারের খোঁজে বাঁকুড়ায় আসা প্রায় 62টি হাতির এখন ঠিকানা বড়জোড়ার পাবিয়ার জঙ্গল। এই জঙ্গলের মধ্যেই হাতির দলের গতিবিধি সীমাবদ্ধ রাখার চেষ্টা চালাচ্ছে বন দফতর, কিন্তু তারপরও আতঙ্ক যেন কাটছে না স্থানীয়দের। একদিকে যখন পুরুলিয়া জেলা বাঘিনী জিনাতের আতঙ্কে কার্যত কাটা, সেই সময় বুকে কাঁপন ধরাচ্ছে বাঁকুড়া জেলায় আসা 62টি হাতির দল। এই 62টি হাতির দল বিষ্ণুপুরের বনাঞ্চল অতিক্রম করে এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে বড়জোড়া ব্লকের পাবোয়ার এই জঙ্গলে। এই যে ঘন জঙ্গল, এই ঘন জঙ্গলের মধ্যেই রয়েছে 62টি হাতির একটি দল, এবং যে দলে রয়েছে বেশ কিছু দলছুট হাতিও। এই দলছুট হাতি মাঝে মধ্যেই রাতের অন্ধকার নামলেই তারা হানা দিচ্ছে পার্শ্ববর্তী যে ধান জমি রয়েছে, আলুর জমি রয়েছে সেখানে। এই হাতিগুলা যখন তখন বেরিয়ে যায়, রাত্রের দিকে বেশি বেরোয়, দিনের বেলাতে হয়তো পাবোয়া আপনার ওই পাশে আছে যে মাতারা আশ্রম পাবোয়াতে, সেখানে ঢুকে যাচ্ছে, ডাকাইসিনি, এগুলো তো দিনের বেলাতেও বেরিয়ে যাচ্ছে। আর বছরে এই যে প্রত্যেক বছর একবার মৃত্যুর হাত থেকে বাঁচলাম। হাতি ধান ঘর ভেঙে বার করে নিয়ে গেল, বস্তায় কুড়ে যাচ্ছিলাম, আবার হাতি ফের আবার রিপিট তাড়া করে। বাড়ির কাছে আপনার খামার টামার আছে, তো বাড়িতে অনেক সময় চলে আসছে, অনেক সময় কি প্রতি বছরই আসছে। সব কিছুরই একটা পরিবেশ অনুযায়ী এক একটা জিনিসের ভয় তো রয়েছে, কোথাও বাঘের, কোথাও হাতির। তবে বাঘের ভয়টাও বেশ ভালো রকমই ভয়, কারণ তো মানুষই খাবে, এরা তো মানুষ মারবে না, হয়তো বাই চান্স পড়ে গেলে চোখের সামনে। আমরা বলেছি সরকারি যে খাদ্য সেই খাবারটা কিনে আপনারা ডে বাই ডে দিন, যাতে করে বাইরে বেরোতে না পারে।
রেঞ্জার সাহেব বললেন যে দেখুন আমরা তো গার্ড দিয়ে দিয়েছি, কোনো অসুবিধা হতে দেবো না। দেখুন, হাতি সংরক্ষণের বিষয়ে কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেই টাকাগুলো সমস্ত পরিমাণে লুট হয়ে গেছে এবং সেই হাতিগুলো খিদের জ্বালায় আজকে ছুটে চলে আসছে এবং তার বর্জরা অঞ্চলে যে সমস্ত কৃষকরা রয়েছে, গ্রামের মানুষরা রয়েছে, তাদের প্রতি বারবার এই হাতির আক্রমণ শুরু হচ্ছে। একদিকে বাঘের আতঙ্ক, একদিকে হাতির আতঙ্ক। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর শেষকৃত্য। দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানানোর পর এখন তার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে নিগমবোধ ঘাটে। সঙ্গে যাচ্ছেন সোনিয়া, খার্গে, রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধী। সকালে 11:45 নিগমবোধ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। সেখানে থাকবেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি। আরও জানতে সরাসরি চলে যাব আমাদের সহকর্মী জ্যোতির্ময় কর্মকার রয়েছে নয়াদিল্লি থেকে। জ্যোতির্ময়। দেখো, গতকাল রাতে একটি আপেক্ষিকভাবে বিতর্কের আবহ তৈরি হয়েছিল। গতকাল রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে গতকাল একটি বিবৃতি দিয়ে বিকেলেই জানিয়ে দেওয়া হয়েছিল যে নিগমবোধ ঘাটে শেষকৃত্য সম্পন্ন হবে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের। কিন্তু এর আগে অটল বিহারী বাজপেয়ীর ক্ষেত্রে আমরা দেখেছি যে আস্থাস্থল অর্থাৎ রাজঘাটের পাশে সেখানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে এবং তারপরেই কংগ্রেসের তরফ থেকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে একটি চিঠি তিনি পাঠান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং তিনি জানান যে দেশের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে পূর্ব প্রধানমন্ত্রীদের যে জায়গায় শেষকৃত্য সম্পন্ন হয়েছে এবং যেখানে তাদের শেষকৃত্য সম্পন্ন হয়েছে সেখানেই তাদের স্মৃতিসৌধ তৈরি হয়েছে এবং ঠিক একই জায়গাতে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন করা হোক, যাতে সেখানে স্মৃতিসৌধ নির্মাণ করা যায়। এবং এই আবেদনের পরেই আমরা দেখতে পাই রাত্রি প্রায় 11:45 প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফ থেকে একটি বিবৃতি জারি করা হয় এবং যেখানে জানানো হয় যে সকালে ক্যাবিনেট মিটিংয়ের পরে স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি মনমোহন সিংয়ের পরিবার এবং তার পাশাপাশি তিনি মল্লিকার্জুন খার্গেকে তিনি জানিয়ে দিয়েছেন যে এক্ষেত্রে নিগমবোধ ঘাটে একটি শেষকৃত্য সম্পন্ন হবে এবং পরবর্তী ক্ষেত্রে একটি ট্রাস্ট গঠন করা হবে এবং তারাই কোথায় স্মৃতিসৌধ তৈরি হবে সেই বিষয়টি তারা ঠিক করবেন। এবং আপাতভাবে যে পরিকল্পনা হয়েছিল সেই পরিকল্পনা অনুযায়ী এই মুহূর্তে মরদেহ রওনা দিয়েছে নিগমবোধ ঘাটের উদ্দেশ্যে। সেখানে সকাল 11:45 পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সেই জায়গাতে শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা। আমরা সকালেও দেখলাম 3 নম্বর মতিলাল নেহেরু মার্গ থেকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে মরদেহ নিয়ে আসা হয়েছে এবং আজকে যে ছবিটা সবথেকে বেশি চোখে পড়ল, দীর্ঘ 10 বছর 2004 থেকে 14 সাল পর্যন্ত যে সময় তিনি প্রধানমন্ত্রী ছিলেন তার চারিত্রিক দৃঢ়তা নিয়ে বারবার প্রশ্ন তোলা হয়েছে, কিন্তু একই সঙ্গে সেই প্রেক্ষাপটটাও ছিল সম্পূর্ণ অন্যরকম। তাকে কোয়ালিশন গভর্নমেন্টের কম্পালশনের কথা মাথায় রেখে, জোট রাজনীতির দায়বদ্ধতার কথা মাথায় রেখে প্রত্যেকটা পদক্ষেপ ফেলতে হয়েছিল মনমোহন সিংকে। এবং যেহেতু তার প্রধানমন্ত্রী হওয়া কার্যত একটি ঘটনাক্রমের অভিঘাতে হওয়া, সোনিয়া গান্ধী হওয়ার কথা ছিল কিন্তু তার বিরুদ্ধে বিদেশিনী অভিযোগ ওঠার প্রেক্ষিতে তাকে হতে হয়। ফলত সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই প্রত্যেকটা ইকুয়েশনকে মাথায় রেখেই তাকে পদক্ষেপ ফেলতে হয়েছিল। কিন্তু আজ আমরা দেখলাম যে যেভাবে কংগ্রেসের শরিক দলগুলো তারা একে একে এসে কথা জানিয়ে গেল, একেবারে শীতলায় এসে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারের তরফ থেকে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে আইনমন্ত্রী মলয় ঘটক তারা শ্রদ্ধা জানিয়ে গেলেন। এবং যে সময় তৃণমূল কংগ্রেস ইউপিএ 2 এর পার্ট ছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায় কিভাবে পেয়েছেন সেই প্রসঙ্গ যখন তিনি তুলে ধরলেন, তখন কিন্তু একটা কথাই বারবার ধরে উঠে আসছে যে রাজনৈতিক মতবিরোধ, মতাদর্শগত বিরোধ যাই থাকুক না কেন, ব্যক্তি মনমোহন সিংয়ের তার যোগ্যতা, তার ব্যক্তিত্ব এবং তার কর্মদক্ষতা, বিশেষত তার যে প্রজ্ঞা এবং অর্থনীতিবিদ হিসেবে তার অভিজ্ঞতাকে যেভাবে তিনি বাস্তবায়ন করেছেন সেই বিষয়টিকে কেউই কিন্তু অস্বীকার করতে পারছেন না। তাৎপর্যপূর্ণ একটি ডেভেলপমেন্ট যা আমরা গতকাল দেখেছি, যে ঘটনা ঘটার পরেই গতকাল সকালে মনমোহন সিংয়ের 3 নম্বর মতিলাল নেহেরু মার্গের বাড়িতে ছুটে যান প্রকাশ কারাট। যে প্রকাশ কারাট 2009 সালের পরবর্তী আগে আমরা দেখেছিলাম যে সেই সময় নিউক্লিয়ার চুক্তিকে কেন্দ্র করে বামেরা সমর্থন প্রত্যাহার করে নেয় এবং মূল ভূমিকা নিয়েছিলেন প্রকাশ কারাট। কিছুটা দলের অন্দরেও তাই নিয়ে বিরোধ তৈরি হয়েছিল, কিন্তু প্রকাশ কারাট গতকাল যে বিবৃতি জারি করেছেন দলের তরফে, সেই বিবৃতিতেও তিনি স্বীকার করে নিয়েছেন যে ডক্টর মনমোহন সিং এমন একজন ব্যক্তি, তিনি যা বিশ্বাস করতেন সেই বিশ্বাসের প্রতি তিনি তার চারিত্রিক দৃঢ়তা নিয়ে বরাবর দাঁড়াতে সক্ষম হয়েছেন। অর্থাৎ কোথাও নিউক্লিয়ার চুক্তিতে তার এই দৃঢ়তার প্রসঙ্গ যে সিপিএমও স্বীকার করে নিচ্ছে, স্বয়ং
প্রকাশ করাটা স্বীকার করে নিচ্ছে, তা কিন্তু সিপিএমের জারি করা বিবৃতি থেকে স্পষ্ট। এবং একটা কথা বারবার ধরে প্রত্যেকেই বলছিলেন, তা হচ্ছে যে বরাবর মতাদর্শগত মতামতের দিক থেকে একাধিক জায়গাতে বিরোধ হয়েছে, কিন্তু কোনো সময়ই তা ব্যক্তিগত পর্যায়ে পৌঁছতে দেননি ডক্টর মনমোহন সিং। তিনি এমন একজন মানুষ যার সঙ্গে কখনো কারোর ব্যক্তিগত শত্রুতা, কখনো কোনো ব্যক্তিগত পর্যায়ে মতবিরোধ কখনোই হয়নি। তিনি ব্যক্তিগত সৌজন্যের এক নতুন আঙ্গিক তিনি রাজনীতিতে প্রতিষ্ঠা করেছেন। এবং কংগ্রেস এমন একটি রাজনৈতিক দল, যে দলে যখনই কেউ শীর্ষ নেতৃত্বে এসে দাঁড়ায়, তা জওহরলাল নেহরু হোক, তা ইন্দিরা গান্ধী হোক, রাজীব গান্ধী হোক, বা পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি যে যখন গান্ধীর পরিবারের হাতে সোনিয়া গান্ধী এবং পরবর্তী ক্ষেত্রে রাহুল গান্ধীর হাতে এসছে, প্রত্যেকেই কিন্তু তাদের ব্যক্তিগত যে একেবারে জ্যোতির্ময় নজর রাখো। তোমাকে অনেক ধন্যবাদ।